respected learning academics, Assalamu alaikum. Today, this day is very special for us because right now we are going to finalize our very expected events, the day-long workshop on writing a research paper. Though the program has been designed only for the early academics, but hopefully we will have very insightful ideas, knowledges, and we will be able to share practical experiences in this field so that our activities can be more coordinated. Today's program, we are going to have our Honorable Chairman Board of Trustees, Khaja Yunus University, Mr. Muhammad Yusuf Sir, as the chief guest. Sir is yet to come, yet to join within a few short. In today's program, as the president of this program, we are having our Honorable Vice Chancellor, Professor Dr. Hussain Reza Sir, as a special guest, Professor Dr. Saiful Islam Sir, Principal, Khaja Yunus Medical College, as well as Honorable Vice Principal Sir. Today's resource person is Mr. MD Mominul Islam, who is here to share his experiences throughout the day with us. At this stage, I am requesting today's President, our Honorable Vice Chancellor Sir, to come on the stage with a special guest. Sir, please. Research person Mr. MD Mominul Islam to recite some verses from the Holy Quran. Mr. Mominul Islam. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam. Alhamdulillah wa salatu wa salamu ala rasulillah. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wa ibadur rahmanil ladzina yamshuna 'alal ardi hawnan wa idza khatabahumul jahiluna qalu salama. والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. সূরা ফুরকান আয়াত নম্বর 63 থেকে 70 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন
ওয়া ইবাদুর রহমান, যারা রহমানের বান্দা, আরবি ব্যাকরণে এটাকে বলা হয় মুদাফ মুদাফিলাই পজিটিভ, তারা পৃথিবীতে চলবে বিনম্র হয়ে, নম্র হয়ে। সুতরাং আমরা আল্লাহর বান্দা, আল্লাহর ইবাদত করতে হবে। আমরা কোনো মানুষের বান্দা নই। কোনো মানুষকে সেজদা করা যাবে না, কোনো মানুষকে আল্লাহর মতো ভয় পাওয়া যাবে না, কোনো মানুষকে যেটা আল্লাহর কাছে চাইতে হয় তার কাছে যাওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে না। এটা হলো আল্লাহর বান্দার গুণাবলী, যারা পৃথিবীতে বিনম্র হয়ে চলে। এবং কেউ যদি তার সাথে অবান্তর কথাবার্তা ঝগড়া করতে আসে বা কথা বলতে আসে, সে সেটা কৌশলভাবে এড়িয়ে চলে, শান্তিপূর্ণভাবে, এবং বলে সালামা। এবং তারা যখন খরচ করে, না তারা বেশি করে না কম করে, কৃপণতাও করে না, আবার অপচয়ও করে না। ওয়ালা তুবাযির তাবযীরা, সূরা বনী ইসরাঈল 24-27 নম্বর আয়াতে বলছেন অপচয়কারী শয়তানের ভাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন যে তারা আল্লাহ ছাড়া কাউকে ডাকে না, এবং যখন যদি তাদের মধ্যে কোনো গুনাহ হয়ে যায় তারা আল্লাহর কাছে তওবা করে, এবং আল্লাহ রাব্বুল আলামিন অতীতের যত গুনাহ আছে সেগুলোকে নেকি দিয়ে ইউবাদদিল, বদল করে দেন। এরকম আল্লাহ রাব্বুল আলামিন দয়াবান। এবং তারা রাতের কিছু অংশে আল্লাহর কাছে দোয়া করে, কিয়ামুল লাইল করে, এবং আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে বাঁচায়েন, কারণ যে জাহান্নামে যাবে এই আগুন একবারে পুড়ে হাড় পর্যন্ত শেষ করে ফেলবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তিনি গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত গফুর এবং রহিম। সূরা মুমিনুনের 96 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইদফা বিল্লাতি হি আহসানু সাইয়্যা। যখন মানুষ ভালো মানুষের সাথে খারাপ আচরণ করে, তারা খারাপ আচরণের পরিবর্তে ভালো আচরণ দিয়ে বদলে দেয়। এভাবে আমরা পৃথিবীতে নম্রতার সাথে সমাজকে জয় করতে পারি। সূরা বাকারা 143 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। নিশ্চয় আল্লাহ শুধু মুমিন না, সকল মানুষ, নাস, সকল মানুষের প্রতি অত্যন্ত স্নেহশীল এবং দয়াবান। আমরা তওবা করি, রাব্বুল আলামিনের সাথে ইবাদতের একটি সম্পর্ক করি, তাহলে পৃথিবীতে আমরা সম্মানিত হব, পরকালে আমরা সম্মানিত হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তার বান্দার গুণাবলীগুলো অর্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আজকে যে আয়োজন, সেই আয়োজনকে আল্লাহ পরকালের নাজাতের একটি ওসিলা হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। Thank you, Mr. Mohammed Islam. Distinguished learned gathering. As we all are concerned, today's workshop is writing on research paper. The importance of research is not required anymore to be explained. Today's world is very much based on research. We know each and every single company is now maintaining their R&D department separately. Otherwise, they are having their research through outsourcing. We are very much aware of the contemporary country of Bangladesh, that is Malaysia. We know the very single pillar of that country, who is the pioneer, who is the key person of their development, Dr. Mahathir Mohamad. He ruled their country for more than 21 years. Do you know what is the main habit Dr. Mahathir Mohamad used to practice? He had a very good habit of visiting universities. He used to visit at least once in a week University Technology Mara. And what he tried to found there, he usually visited that university and directly goes to the university library for having the research papers, at least 2 separate portions, that is findings and recommendations. Based on that research, he used to set policies, and we see the outcomes. In the knowledge-based society, there is a different comments everywhere in the world. If Harvard were not in America, America was bound to keep itself 100 years back. What is the secret that Harvard has done for the America? Their fact is, when the government is to fix any policies, first the matter has been thrown to the university professors. University professors conduct research with the help of their fellows,
and based on that recommendation government sets policies. That's why their government changes but policy doesn't. Sometimes we see Democrats are in power, sometimes we see liberal parties or the other parties and Republican are in power. Sometimes we think, yeah, Bush Prashashan, Bush administration are ruling the world very badly. If Republicans come, this scenario would be changed. But that doesn't take place because their policy is set based on research recommendations. So we have to be apt, we have to be prompt in research, and no other questions can come in this regard. From my personal experiences, I'm sure all we are here academics. We are very much familiar with research methodology from our student life, and we all do publish research, we all write research papers. If we ask the basic question ourselves, what is the objectives, why we are conducting researches, my question will be, my prime object is to increase the number of papers. This is the time to ask ourselves how much we are contributing to the society, how much impactful research we are conducting. Having this in mind, we are going to have today's session. At this very outset, I am requesting one of our special guests, Honorable Vice Principal Sir, Khaja Yunus Ali Medical College, to deliver his speeches. Sir, please. বিসমিল্লাহিররহমানিররহিম। আমি তো বাংলায় বলবো। আজকের সেই রিসার্চ রিলেটেড প্রোগ্রামের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং প্রিয় শিক্ষকবৃন্দ, আমার মনে হয় সবাই এখানে ইউনিভার্সিটি এবং মেডিকেল কলেজের টিচার্সটাই আছেন। গতকাল রাতে 11টার দিকে আমেরিকার নতুন প্রেসিডেন্টের ওথ হয়েছে, সেটা আমি সরাসরি টেলিকাস্টে দেখলাম। একটাই স্লোগান, মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, হাউ ইট ওয়াজ পসিবল। প্রায় 250 বছর পূর্বে গণতন্ত্র, আমেরিকার গণতন্ত্র বলা যায় এর মধ্যে এত সিভিল ওয়ার এত কিছু হয়েছে, কিন্তু গণতন্ত্রের ইন্টারাপশন হয় নাই। বহু বছর যাবত আমেরিকা কেন বিশ্বকে লেট করছে, কি সম্পর্ক আজকে রিসার্চ সাথে, সেটার জন্য আসলে এটা রেফারেন্স টানা। আপনারা জানেন ইউএসএতে ব্রেন ড্রেন করার একটা পদ্ধতি আছে সারা বিশ্ব থেকে, ইনক্লুডিং ফ্রম আওয়ার কান্ট্রি। আপনি আমাদের যে কোনো ইনস্টিটিউট ইউনিভার্সিটি থেকে উইথ গুড রেজাল্টস অ্যান্ড কম্পিটেন্সি অ্যাপ্লাই করেন, আমেরিকাতে আপনার কোনো কথা নেই, যে কোনো ইউনিভার্সিটি আপনাকে ফুল স্কলারশিপে নিয়ে যাবে। কেন? কারণ একটাই, টু মেক গ্রেট দি কান্ট্রি ইউ নিড রিসার্চ। তাহলে রিসার্চ জিনিসটা কি? রিসার্চ, আমরা সার্চ করতেছি প্রত্যেক দিন, খাওয়া সার্চ করতেছি, টাকা পয়সা আর্ন করার জন্য সার্চ করতেছি, কিন্তু এই ক্ষেত্রে বিষয়টা কি? রিসার্চ ফ্রম একাডেমিক পার্সপেক্টিভ। রিসার্চের উদ্দেশ্যটা কি? আমি সংক্ষেপেই বলছি, সেটা হলো আপনি এক্সিস্টিং সিচুয়েশন ইন মেনি সেক্টরস যা আছে এটা দেখবেন বা দেখব, এটাতে কি গ্যাপ আছে, এই মুহূর্তে কি সমস্যা বা গ্যাপ পূরণ করা দরকার। যে আমাদের দেশে দেখেন, এই যে গণতন্ত্রকামী মানুষ রাস্তায় নেমে ছেলেপেলেরা জীবন দিয়েছে, কারণ কি? একই, গণতন্ত্র চাই, স্বাধীনতা, বাক স্বাধীনতা চাই। রিসার্চের ক্ষেত্রে অনেকটা তাই। আপনার সমস্যাটা কি, কোন গ্যাপটা তৈরি হয়ে আছে, সেইটা কি আপনার বের করতে হবে রিসার্চের টপিক হিসাবে।
যেটা জাস্টিফাইডলি আপনি তুলে ধরবেন। এই যে রাইটিং এ রিসার্চ পেপার ফর দি আর্লি একাডেমিক্স, এটা হলো মূল ভিত্তি। আপনারা জানেন ইন্টারন্যাশনাল রিনাউন কিছু পেপার, জার্নালস, ল্যান্সেট এবং আরো অনেক, সেই পেপারগুলোতে যদি আপনি কোনো আর্টিকেল দিতে চান প্রচুর রকমের কোয়ারি করা হয়। আমি এটা অনেকদিন যাবৎ মোটামুটি এই আইআরবির সাথে জড়িত, পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউশন, আন্ডার গ্রাজুয়েট ইনস্টিটিউশন, সেই জন্য বলছি আপনারা বেসিক রিসার্চের দিকে মনোযোগ দিন। কাজ হয়ে গেছে, ডাটা কেউ নিয়ে রাখছে, সেইটাকে দিয়ে আপনি রিসার্চ করবেন, এটা কাম্য নয়। বিগিনারদের জন্য কাজ হইল আপনি নিজে তৈরি করেন রিসার্চের টপিক, যেটা কখনোই আর কেউ কথার কথা গত 10 বছরে করেন। আমরা পাবলিক হেলথ সেক্টরে অনেক কাজ করার সুযোগ পেয়েছি। আমার সহকর্মী প্রফেসর মাহমুদুল হক, উনি আমার সাথে কাজ করেছেন রিসার্চের। উনি যদি প্রয়োজন মনে করেন আজকে প্রফেসর মাহমুদুল হকের জন্য একটা সেশন রাখতে পারেন। হি ইজ ভেরি গুড অরেটর এবং উনি এই কাজে অত্যন্ত পারদর্শী রিসার্চ রিলেটেড। আমি অনুরোধ জানাবো প্রফেসর মাহমুদুল হককে কমিউনিটি মেডিসিনের কোনোভাবে সম্পৃক্ত করতে পারলে করবেন, আমরা লাভবান হব। তো যাই হোক, খুব বেশি বাড়াবো না। রিসার্চের মূল ভিত্তি অরিজিনাল রিসার্চ। আমি সবসময় এটাতে জোর দেই। আমি যখন নিপসমে ছিলাম, মানে একটা পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউশনে আমি 12 বছর প্রায় ছিলাম। কমপক্ষে 12 বছরে 1000 খানেক রিসার্চ টপিক সিলেকশন করার জন্য চেয়ারপারসনই ছিলাম আমি। সেই জন্য আমার অভিজ্ঞতাটা খুব সমৃদ্ধ না হইলেও একটা অভিজ্ঞতা হয়েছে যে যেন তেনভাবে রিসার্চ করার কারণেই আমাদের রিসার্চ পেপার ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেন্সের বেলায় খুব দুর্বল জায়গায় আছি। এটা আমি সবসময় বলি। আমাদের ডাইরেক্টর ম্যাডামের সাথে আলাপ করেছি আমি। আমরা যখন ফান্ডিংয়ের ব্যবস্থা করলাম মেডিকেল কলেজে, উই ওয়ান্ট অরিজিনাল রিসার্চ, এর মধ্যে কোনো কথা নেই। আপনারা বুঝতে পারছেন অরিজিনাল রিসার্চটা কি? আপনি ফিল্ডে যেতে হবে, ডাটা কালেকশন করতে হবে পানির নিচ থেকে, ডাটা কালেকশন করতে হবে গাছের উপর থেকে, এইরকম বন্যার মধ্যে, ইত্যাদি ইত্যাদি। এটা হলো অরিজিনাল রিসার্চ। আমাদের বাংলাদেশের ট্রপিক্যাল কান্ট্রি, আপনারা জানেন উন্নত বিশ্ব থেকে, সুইডেন থেকে উনি পিএইচডি করছেন বা করছেন, ওই দিক থেকে লোক কানাডা থেকে রিসার্চ পিএইচডির জন্য পাঠায় দেয় এই দেশে। যে বেসিক ডাটা সবচেয়ে ভালো অ্যাভেলেবেল আমাদের দেশে, বিশেষ করে হেলথ রিলেটেড, রোগীর গায়ে হাত দেওয়া উন্নত বিশ্বে নেক্সট ইম্পসিবল প্রাইমারি রিসার্চে। কিন্তু আমাদের দেশে চোখ একটা অপারেশন করার কথা আরেকটা করে ফেলছে, এটা জানেন? সে ডাক্তার অ্যারেস্ট হয়েছে। এই জন্য আমাদের অবস্থা। এটা আমি এক্সাম্পল দিলাম এই কারণে। আপনারা দয়া করে টপিক সিলেকশন করবেন অরিজিনাল রিসার্চ, কারণ আমরা মনোযোগ দিই না। এক চোখের অপারেশন করে আরেক চোখে করি, প্রায় এক কিডনির জায়গায় আরেক কিডনি কাটি, আমরা সম্ভবত তাড়াহুড়ো করি। এটা থেকে বেরিয়ে আসতে হবে। কাজী ইউনূস আলী ইউনিভার্সিটি আমরা অনেক এগিয়ে গেছি এবং আমরা প্রাইভেট ইউনিভার্সিটি হিসাবে বাংলাদেশে খুব তাড়াতাড়ি আশা করি একটা র্যাঙ্কিংয়ে এসে যাব। অনেকটা এগিয়েও গেছি। তবে আমার অনুরোধ, বেসিক রিসার্চ না করলে আপনি আগাইতে পারবেন না। এই র্যাঙ্কিং শুধু বাংলাদেশের র্যাঙ্কিংয়ের কোনো মূল্য নাই। র্যাঙ্কিং আসবে বিশ্বের অথরিটির কাছ থেকে। সেটার মেইন ইস্যু অরিজিনাল রিসার্চ। সেটা বলে আমি এখানে শেষ করছি। আপনাদের আজকের ওয়ার্কশপের শুভকামনা করি এবং আপনারা এগিয়ে যান। আমাদের মেডিকেল কলেজ সেটিংসে আমি আইআরবির সভাপতি। এখানে যদি কোনো প্রয়োজন মনে করেন আমরা যৌথভাবে কাজ করতে উদ্যোগী এবং আগ্রহী। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে স্যার নির্দেশনামূলক বক্তব্যের জন্য। আমরা উই উইল ইনোভেট, উই উইল নট ইমিটেট ইনশাআল্লাহ।
আমি এখন আমাদের মাননীয় প্রিন্সিপাল স্যারকে রিকোয়েস্ট করছি স্যার কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। খাজা ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত আজকে ডে লং ওয়ার্কশপ অন রাইটিং রিসার্চ পেপার ফর দ্য আর্লি একাডেমিক্স। আমি মেডিকেল কলেজের প্রিন্সিপাল হিসেবে এই ধরনের ইনোভেটিভ কাজ এবং যেগুলি প্রোগ্রেসিভ ডেভেলপমেন্টাল তার উদ্যোগ নেওয়ার জন্য আমি আজকে সভাপতি প্লাস ভাইস চ্যান্সেলর খাজা ইউনিভার্সিটি মহোদয়কে আমি স্বাগত জানাচ্ছি। পাশাপাশি উপস্থিত যারা টিচার আছেন এবং যারা আমাদের অন্যান্য ফ্যাকাল্টি আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমি চাইবো যে আজকের ডেলং যে প্রোগ্রামটা এটা সুস্থ সুন্দর এবং প্রোগ্রেসিভ হোক, এখান থেকে কিছু একটা বেরিয়ে আসুক যেখানে যারা আমরা উপস্থিত আছি তাদের যেন আরো ডেভেলপমেন্ট হয় এই রিসার্চের ক্ষেত্রে। ধন্যবাদ সবাই। অনেক ধন্যবাদ স্যারকে অত্যন্ত সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ বক্তব্যের জন্য। আমরা লাকি আমাদের গ্রস অফ দ্য টোটাল ম্যানেজমেন্ট, আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজ, স্যার ম্যাডাম সবাই আমাদের জন্য রিসার্চ বান্ধব। স্যাররা সারাক্ষণই আমাদেরকে উৎসাহিত করে থাকেন ভালো রিসার্চের জন্য। আমরা এগোচ্ছি। সকলের উদ্দেশ্যে আমাদের একটা খবর অন্তত শেয়ার করতে চাই। সম্প্রতি ইউজিসি বিশ্ববিদ্যালয়গুলোকে ক্যাটাগরাইজ করেছে এবিসি বেসড অন দেয়ার রিসার্চ অ্যাক্টিভিটিস, নাম্বার অফ টিচার্স হ্যাভিং পিএইচডিস, এগুলোর উপরে। তো সেখানে যেটা এসে 3টা ক্যাটাগরিতে এবিসি এতে অবস্থান করছে 30টা বিশ্ববিদ্যালয়, তার মধ্যে 23টা হলো সরকারি, 7টা প্রাইভেট মাত্র। বি ক্যাটাগরিতে আছে 30টা বিশ্ববিদ্যালয়, তার মধ্যে 19টা আছে প্রাইভেট, 11টা আছে সরকারি। এই বি পর্যন্ত যে 60টার মধ্যে 26টা হলো প্রাইভেট এবং বাকি 54টা হলো সরকারি, বাকি 34টা সরকারি। এই 60-এর মধ্যে আমরা অবস্থান করছি। আমাদের পিছনে আরো 102টা আছে সরকারি এবং বেসরকারি মিলে বিশ্ববিদ্যালয়। খাজা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে 102টা বিশ্ববিদ্যালয়কে পিছনে ফেলে 60তম অবস্থান, প্রাইভেটের মধ্যে 26তম অবস্থান। আমাদের সমসাময়িক বিশ্ববিদ্যালয় যারা, তারা কেউই আমাদের এই বয়স পর্যন্ত এসে পৌঁছান নাই। উপরে যারা আছে তাদের বয়স, তাদের অপারেশনের বয়স অনেক বেশি। আমরা স্বল্প সময়ের মধ্যে ঢাকার বাইরে থেকেও এই জায়গাটাতে আসা সম্ভব হয়েছে। ঢাকার বাইরে যদি চিন্তা করা হয় তাহলে আমরা তৃতীয়। প্রথমে আমাদের মেসেজটাতে 2টা বলা ছিল, পরে দেখলাম ঢাকার বাইরে 2টা আছে এবং 2টাই চিটাগাংয়ের। বাকি যারা আছে ঢাকার বাইরে তারা আমরাই প্রথম। তো এগিয়ে যাচ্ছে। স্যারদের আশীর্বাদ, স্যারদের সহযোগিতা, সহানুভূতি সবসময় আমাদের জন্য ছিল। এগুলোকে কাজে লাগিয়ে আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ। আমরা এখন শুনবো আমাদের আজকের অনুষ্ঠানে মাননীয় সভাপতি, বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর হোসেন রেজা স্যারের কাছ থেকে। স্যার প্লিজ। রিসার্চ আমরা সার্চ করতেছি প্রত্যেকদিন, খাওয়া সার্চ করতেছি, টাকা পয়সা আর্ন করার জন্য সার্চ করতেছি, কিন্তু এই ক্ষেত্রে বিষয়টা কি? রিসার্চ ফ্রম একাডেমিক পার্সপেক্টিভ রিসার্চের উদ্দেশ্যটা কি? আমি সংক্ষেপেই বলছি, সেটা হলো আপনি এক্সিস্টিং সিচুয়েশন ইন মেনি সেক্টরস যা আছে এটা দেখবেন বা দেখব, এটাতে কি গ্যাপ আছে, এই মুহূর্তে কি সমস্যা বা গ্যাপ পূরণ করা দরকার। যে আমাদের দেশে দেখেন এই যে গণতন্ত্রকামী মানুষ রাস্তায় নেমে ছেলেপেলেরা জীবন দিয়েছে, কারণ কি? একই, গণতন্ত্র চাই, স্বাধীনতা, বাক স্বাধীনতা চাই। রিসার্চের ক্ষেত্রে অনেকটা তাই। আপনার সমস্যাটা কি, কোন গ্যাপটা তৈরি হয়ে আছে, সেইটা কি আপনার বের করতে হবে রিসার্চের টপিক হিসাবে, যেটা জাস্টিফাইডলি আপনি তুলে ধরবেন। এই যে রাইটিং এ রিসার্চ পেপার ফর দি আর্লি একাডেমিক্স, এটা হলো মূল ভিত্তি। আপনারা জানেন ইন্টারন্যাশনাল রিনাউন্ড কিছু পেপার, জার্নালস, ল্যান্সেট এবং আরো অনেক, সেই পেপারগুলোতে যদি আপনি কোনো আর্টিকেল দিতে চান, প্রচুর রকমের কোয়ারি করা হয়।
আমি এটা অনেকদিন যাবৎ মোটামুটি এই আইআরবির সাথে জড়িত, পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউশন, আন্ডার গ্রাজুয়েট ইনস্টিটিউশনের জন্য বলছি, আপনারা বেসিক রিসার্চের দিকে মনোযোগ দিন। কাজ হয়ে গেছে, ডাটা কেউ নিয়ে রাখছে, সেইটাকে দিয়ে আপনি রিসার্চ করবেন, এটা কাম্য নয়। বিগিনারদের জন্য কাজ হইল আপনি নিজে তৈরি করেন রিসার্চের টপিক, যেটা কখনোই আর কেউ কথার কথা গত 10 বছরে করেন। আমরা পাবলিক হেলথ সেক্টরে অনেক কাজ করার সুযোগ পেয়েছি। আমার সহকর্মী প্রফেসর মাহমুদুল হক, উনি আমার সাথে কাজ করেছেন রিসার্চের। উনি যদি প্রয়োজন মনে করেন আজকে প্রফেসর মাহমুদুল হকের জন্য একটা সেশন রাখতে পারেন। হি ইজ ভেরি গুড অরেটর এবং উনি এই কাজে অত্যন্ত পারদর্শী রিসার্চ রিলেটেড। আমি অনুরোধ জানাবো প্রফেসর মাহমুদুল হককে কমিউনিটি মেডিসিনের কোনোভাবে সম্পৃক্ত করতে পারলে করবেন, আমরা লাভবান হব। তো যাই হোক, খুব বেশি বাড়াবো না। রিসার্চের মূল ভিত্তি অরিজিনাল রিসার্চ। আমি সবসময় এটাতে জোর দেই। আমি যখন নিপসমে ছিলাম, মানে পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউশনে, আমি 12 বছর প্রায় ছিলাম। কমপক্ষে 12 বছরে 1000 খানেক রিসার্চ টপিক সিলেকশন করার জন্য চেয়ারপারসনই ছিলাম আমি। সেই জন্য আমার অভিজ্ঞতাটা খুব সমৃদ্ধ না হইলেও একটা অভিজ্ঞতা হয়েছে যে যেন তেনভাবে রিসার্চ করার কারণেই আমাদের রিসার্চ পেপার ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেন্সের বেলায় খুব দুর্বল জায়গায় আছি। এটা আমি সবসময় বলি। আমাদের ডাইরেক্টর ম্যাডামের সাথে আলাপ করেছি আমি। আমরা যখন ফান্ডিংয়ের ব্যবস্থা করলাম মেডিকেল কলেজে, উই ওয়ান্ট অরিজিনাল রিসার্চ, এর মধ্যে কোনো কথা নেই। আপনারা বুঝতে পারছেন অরিজিনাল রিসার্চটা কি? আপনি ফিল্ডে যেতে হবে, ডাটা কালেকশন করতে হবে পানির নিচ থেকে, ডাটা কালেকশন করতে হবে গাছের উপর থেকে, এইরকম বন্যার মধ্যে, ইত্যাদি ইত্যাদি। এটা হলো অরিজিনাল রিসার্চ। আমাদের বাংলাদেশের ট্রপিক্যাল কান্ট্রি, আপনারা জানেন, উন্নত বিশ্ব থেকে, সুইডেন থেকে উনি পিএইচডি করছেন, বাইরে করছেন, ওই দিক থেকে লোক কানাডা থেকে রিসার্চ পিএইচডির জন্য পাঠায় দেয় এই দেশে। যে বেসিক ডাটা সবচেয়ে ভালো অ্যাভেলেবেল আমাদের দেশে, বিশেষ করে হেলথ রিলেটেড, রোগীর গায়ে হাত দেওয়া উন্নত বিশ্বে নেক্সট ইম্পসিবল প্রাইমারি রিসার্চে। কিন্তু আমাদের দেশে চোখ একটা অপারেশন করার কথা আরেকটা করে ফেলছে, এটা জানেন? সে ডাক্তার অ্যারেস্ট হয়েছে। এই জন্য আমাদের অবস্থা। এটা আমি এক্সাম্পল দিলাম এই কারণে। আপনারা দয়া করে টপিক সিলেকশন করবেন অরিজিনাল রিসার্চ, কারণ আমরা মনোযোগ দিই না। এক চোখের অপারেশন করে আরেক চোখে করি, প্রায় এক কিডনির জায়গায় আরেক কিডনি কাটি, আমরা সম্ভবত তাড়াহুড়ো করি। এটা থেকে বেরিয়ে আসতে হবে। কাজী ইউনূস আলী ইউনিভার্সিটি আমরা অনেক এগিয়ে গেছি এবং আমরা প্রাইভেট ইউনিভার্সিটি হিসাবে বাংলাদেশে খুব তাড়াতাড়ি আশা করি একটা র্যাঙ্কিংয়ে এসে যাব। অনেকটা এগিয়েও গেছি। তবে আমার অনুরোধ, বেসিক রিসার্চ না করলে আপনি আগাইতে পারবেন না। এই র্যাঙ্কিং শুধু বাংলাদেশের র্যাঙ্কিংয়ের কোনো মূল্য নাই। র্যাঙ্কিং আসবে বিশ্বের অথরিটির কাছ থেকে। সেটার মেইন ইস্যু অরিজিনাল রিসার্চ। সেটা বলে আমি এখানে শেষ করছি। আপনাদের আজকের ওয়ার্কশপের শুভকামনা করি এবং আপনারা এগিয়ে যান। আমাদের মেডিকেল কলেজ সেটিংসে আমি আইআরবির সভাপতি। এখানে যদি কোনো প্রয়োজন মনে করেন, আমরা যৌথভাবে কাজ করতে উদ্যোগী এবং আগ্রহী। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে স্যার নির্দেশনামূলক বক্তব্যের জন্য। আমরা উই উইল ইনোভেট, উই উইল নট লিমিটেড ইনশাআল্লাহ। আমি এখন আমাদের মাননীয় প্রিন্সিপাল স্যারকে রিকোয়েস্ট করছি স্যার কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। খাজা ইউনূস আলী ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত আজকে ডে লং ওয়ার্কশপ অন রাইটিং এ রিসার্চ পেপার ফর দ্য আর্লি একাডেমিক্স। আমি মেডিকেল কলেজের প্রিন্সিপাল হিসেবে এই ধরনের ইনোভেটিভ কাজ এবং যেগুলি প্রোগ্রেসিভ
ডেভেলপমেন্টাল, তার উদ্যোগ নেওয়ার জন্য আমি আজকে সভাপতি প্লাস ভাইস চ্যান্সেলর খাজা নজরুল ইউনিভার্সিটি মহোদয়কে আমি স্বাগত জানাচ্ছি। পাশাপাশি উপস্থিত যারা টিচার আছেন এবং যারা আমাদের অন্যান্য ফ্যাকাল্টি আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমি চাইবো যে আজকের ডেলং যে প্রোগ্রামটা এটা সুস্থ, সুন্দর এবং প্রোগ্রেসিভ হোক, এখান থেকে কিছু একটা বেরিয়ে আসুক যেখানে যারা আমরা উপস্থিত আছি তাদের যেন আরো ডেভেলপমেন্ট হয় এই রিসার্চের ক্ষেত্রে। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ স্যারকে অত্যন্ত সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ বক্তব্যের জন্য। আমরা লাকি আমাদের ক্রস অফ দ্য টোটাল ম্যানেজমেন্ট, আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজ, স্যার ম্যাডাম সবাই আমাদের জন্য রিসার্চ বান্ধব। স্যাররা সারাক্ষণই আমাদেরকে উৎসাহিত করে থাকেন ভালো রিসার্চের জন্য। আমরা এগোচ্ছি। সকলের উদ্দেশ্যে আমাদের একটা খবর অন্তত শেয়ার করতে চাই। সম্প্রতি ইউজিসি বিশ্ববিদ্যালয়গুলোকে ক্যাটাগরাইজ করেছে এবিসি বেসড অন দেয়ার রিসার্চ অ্যাক্টিভিটিস, নাম্বার অফ টিচার্স হ্যাভিং পিএইচডিস, এগুলোর উপরে। তো সেখানে যেটা এসে 3টা ক্যাটাগরিতে এবিসি, এতে অবস্থান করছে 30টা বিশ্ববিদ্যালয়, তার মধ্যে 23টা হলো সরকারি, 7টা প্রাইভেট মাত্র। বি ক্যাটাগরিতে আছে 30টা বিশ্ববিদ্যালয়, তার মধ্যে 19টা আছে প্রাইভেট, 11টা আছে সরকারি। এই বি পর্যন্ত যে 60টা, 60-এর মধ্যে 26টা হলো প্রাইভেট এবং বাকি 54টা হলো সরকারি, বাকি 34টা সরকারি। এই 60-এর মধ্যে আমরা অবস্থান করছি। আমাদের পিছনে আরো 102টা আছে সরকারি এবং বেসরকারি মিলে বিশ্ববিদ্যালয়। খাজা নজরুল বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে 102টা বিশ্ববিদ্যালয়কে পিছনে ফেলে 60তম অবস্থান, প্রাইভেটের মধ্যে 26তম অবস্থান। আমাদের সমসাময়িক বিশ্ববিদ্যালয় যারা, তারা কেউই আমাদের এই বয়স পর্যন্ত এসে পৌঁছান নাই। উপরে যারা আছে তাদের বয়স, তাদের অপারেশনের বয়স অনেক বেশি। আমরা স্বল্প সময়ের মধ্যে ঢাকার বাইরে থেকেও এই জায়গাটাতে আসা সম্ভব হয়েছে। ঢাকার বাইরে যদি চিন্তা করা হয় তাহলে আমরা তৃতীয়। প্রথমে আমাদের মেসেজটাতে 2টা বলা ছিল, পরে দেখলাম ঢাকার বাইরে 2টা আছে এবং 2টাই চিটাগাংয়ের। বাকি যারা আছে ঢাকার বাইরে তারা আমরাই প্রথম। তো এগিয়ে যাচ্ছে। স্যারদের আশীর্বাদ, স্যারদের সহযোগিতা, সহানুভূতি সবসময় আমাদের জন্য ছিল। এগুলোকে কাজে লাগিয়ে আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ। আমরা এখন শুনবো আমাদের আজকের অনুষ্ঠানে মাননীয় সভাপতি, বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর হোসেন রেজা স্যারের কাছ থেকে। স্যার প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। মেডিকেল কলেজ ভাইস প্রিন্সিপাল, আমার সামনে উপস্থিত আমার সহযোদ্ধারা, সহকর্মীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই চ্যালেঞ্জিং পৃথিবীতে সেই থিওরি আছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। আমরা যারা শিক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িত আছি, সম্পৃক্ততা আছি, তাদের চ্যালেঞ্জ আরো বেড়েছে আজকের পৃথিবীতে। আগে একটা লিখলেই হতো প্রমোশনের জন্য, কোনো কিছুর জন্য, এমনকি যে কোনো প্রিন্টেড আকারে বেরোলেই হতো। আজকাল প্রিন্টেড আকারে বেরোলেই হয় না। এটা আপনি কোথায় স্কোপাস ইন্ডেক্সের উপযুক্ত হলো কিনা, আপনি ফার্স্ট অথার কিনা, লাস্ট অথার কিনা, নানান রকম কড়াকড়ি আস্তে আস্তে বাড়ছে। কাজে আমরা আরো বেশি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি। কাজে বিশ্ববিদ্যালয় যখন শিক্ষকদের নিয়ে, তখন বিশ্ববিদ্যালয়কে সচেতন হতে হয়েছে যাতে আমাদের দক্ষতা, আমাদের স্কিল বাড়ানো যায়। তো এই জন্যেই আমি আল্লাহর শুকরিয়া আদায় করি যে আমাদের আইকিউএসির ডাইরেক্টর মুস্তাফা হাসান সাহেব, যাকে আপনারা দেখছেন কোঅর্ডিনেট করতে, আমি তো বলবো যে রতনে রতন চেনে। উনি আবিষ্কার করলেন একজন আজকে রিসার্চ পার্সনকে, যে যিনি আমাদের এই যদি কোথাও কোনো দিক থেকে কমতি থাকে তাহলে খুব ভালো করে আমরা সেটা শোধরাতে পারব। সেই জন্যে আমি আমার তরফ থেকে আজকের রিসার্চ পার্সন মমিনুল ইসলাম সাহেবকে আন্তরিক স্বাগতম জানাচ্ছি।
আমি স্বীকৃতি দিচ্ছি যে উনি ওনার নামের যথার্থ মর্যাদা রেখেছেন, কারণ আমাদের আহ্বানে উনি একরকম নিজে স্বতঃস্ফূর্ত হয়েই সাড়া দিয়েছেন। অন্য সময় রিসার্চ পার্সন আনতে যেরকম কষ্টকর হয়, কোনো রকমের বাধা উনি নিজের থেকে স্বতঃস্ফূর্তভাবে রাজি হয়েছেন। এটা আবার আমি দেখি যে ওনার নামের তাৎপর্য আছে, কোরআন তেলাওয়াত থেকে শুরু করে মনে হলো শেষ পর্যন্ত, আজকের প্রোগ্রামে দেখেন শেষ পর্যন্ত তার প্রোগ্রাম। তো আমরা অত্যন্ত উপকৃত। আর আরেকটা জিনিস আমি বলতে বাধ্য হচ্ছি যে আমার মনে হচ্ছে আমরা একটা নতুন যুগের সূচনা করছি, সেটা হলো বিশ্ববিদ্যালয় আর একই মালিকের অধীনে বিশ্ববিদ্যালয় এবং এই মেডিকেল বা শিক্ষা পরিবার। আমাদের ট্রেজারার সাহেব এটাকে বলেন যে খাজা ইউনুস আলী শিক্ষা পরিবার। এই পরিচিতির মতো করে আমরা যেন আস্তে আস্তে অগ্রসর হচ্ছি। আমাদের এই যে পারস্পরিক সহযোগিতা এবং এই সহযোগিতাকে আরো দৃঢ় করার জন্য ভাইস প্রিন্সিপাল সাহেব যে আহ্বান রেখেছেন, আমরা কৃতজ্ঞ। আমাদের পারস্পরিক সহযোগিতা বাড়বে। আর অনেক লাগবে পড়াশোনার ব্যাপারে, আমি সংক্ষিপ্ত করি। তবে একটা কথা স্মরণ না করলে, দুটা কথা না বললেই নয়। প্রথম কথা হলো, একজনকে আমি জানতাম, তার দূরদৃষ্টি, তিনি জানতেন পৃথিবীর মানুষ জনকল্যাণের জন্য একদিন এই স্থানে আসবে, এই জন্যেই তিনি এই রকমের প্রতিষ্ঠান গড়ে গেছেন। আমরা শ্রদ্ধাভরে তাকে স্মরণ করি। আর একটা কথা না বললেই নয়, যারা আমাদের পরিচালনা করেন, যারা আমাদের দেখাশোনা করেন, বোর্ড অফ ট্রাস্টি, তাদের সহযোগিতা অত্যন্ত অনুসরণযোগ্য। কারণ তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই যে আমাদের সব কর্মকাণ্ডে তারা যথারকম সাহায্য সহযোগিতা করে আসছেন। আজকে আমাদের দায়িত্ব, আমরা যে সুযোগটা পেয়েছি, একজন এই যে হেডিংটা আছে আর্লি লার্নার্সের জন্য। আসলে যারা বিদ্যা শিক্ষার সঙ্গে জড়িত তাদের সবসময় আর্লি থাকতে হয়। বইয়ের যেমন এডিশন পাল্টায়, কোনো শিক্ষকেরও ওই পুরনো এডিশন শিক্ষা থাকলে চলবে না। হ্যাঁ, তাকেও নতুন এডিশনের শিক্ষক হতে হবে, তা নাহলে আজকের পৃথিবীতে বেঁচে থাকা বড় মুশকিল হবে। তো সেই জন্য আমি বলছি যে নতুন পুরনো সবাই আমরা উপকৃত হব। আর আমরা আজকের থেকে যথেষ্ট রকমের নিজেদেরকে আমরা ফায়দা নিতে চেষ্টা করব। আজকের দিন সবারই জন্য সার্থক হোক, এই বলে আমি শেষ করছি। ধন্যবাদ। এখানে বিশ্ববিদ্যালয়ের অভিভাবক মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার আছেন, কলেজের মাননীয় প্রিন্সিপাল স্যার, ভাইস প্রিন্সিপাল স্যার আছেন। সবাইকে সামনে রেখে একটা কথা শেয়ার করতে চাই। স্যার, এখন ইউজিসি থেকে শুরু করে সবখানেই রিসার্চের যে ফিল্ড ক্রিয়েট হয়েছে, সবখানে সবাই যেটা এক কথা একসুটে বলছেন, কোলাবোরেটিভ রিসার্চের কথা। আগে একটা কনসেপ্ট আমাদের মধ্যে ছিল, বিজনেসের শিক্ষক বিজনেস রিলেটেড রাইটিংস না হলে গ্রহণযোগ্যতা পেত না। ইঞ্জিনিয়ারিং এর শিক্ষক, তার সঙ্গে যদি বায়োমেডিক্যালের সম্পৃক্ত থাকতো, মানে যৌথ রাইটিংসে কোনো পেপার আসতো, কোশ্চেনের মধ্যে পড়তো যে উনি ইঞ্জিনিয়ারিং মানুষ, উনি কেন মেডিকেল নিয়ে কথা বললেন বা লিখলেন। স্যার, কনসেপ্টটা এখন চেঞ্জ হয়ে গেছে। এখন যেটা হয়েছে, একটা প্রপার কাজকে প্রপার জায়গায় প্লেস করতে গেলে তার সর্বদিক থেকে সাপোর্ট দরকার। বিশ্ববিদ্যালয়ে স্যার অনেক রিসোর্স এখন তৈরি হয়েছে, যারা আমি কয়েকদিন এটা নিয়ে ওনাদের সঙ্গে কাজ করতে যেয়ে দেখলাম যেটা, স্যার, যে রেডিওলজিতে আপনারা যে স্ক্যান রিপোর্টগুলো বাইর হয়, এক্স রে কিংবা এমআরআই কিংবা সিটি স্ক্যানের, এই রিপোর্ট দিয়ে আমাদের শিক্ষকরা স্যার ওই লেভেলে পৌঁছে গিয়েছে, যারা আইটি নিয়ে কাজ করেন, টেকনোলজি নিয়ে কাজ করেন, সিএসসি নিয়ে কাজ করেন, ওই রিপোর্টটাকে মেশিন জেনারেট করে মেশিন রেজাল্টটাকে তৈরি করে দিতে পারতেছে। তো এটার জন্য আরো উন্নত রিসার্চ দরকার। এটা যাতে নির্ভুলভাবে হয়, এখন হয়তো 10% এরর থাকতে পারে, এররটাকে কমায় 5% নিয়ে আসার জন্য হতে পারে। বায়োমেডিক্যালের সঙ্গে ইঞ্জিনিয়ারিং, একটা প্রোডাক্ট তৈরি হলো, সেই প্রোডাক্টটাকে সাস্টেইনেবল করতে গেলে তার মার্কেটিং প্রয়োজন, তার
বাজারে দীর্ঘদিন অবস্থান করার জন্য তার প্রোডাকশন থেকে শুরু করে তাকে এন্ড কাস্টমার পর্যন্ত পৌঁছে দেওয়া, পোস্ট পারচেজ সার্ভিস সেলস এনশিওর করা, এটা করার জন্য বিজনেসের ব্যাকগ্রাউন্ড দরকার। সো সকলের সম্মিলিত প্রচেষ্টায় রিসার্চ হলে সেটা দীর্ঘমেয়াদী হবে, সাস্টেইনেবল হবে, এবং আমরা যে এসডিজি লং টার্ম ডেভেলপমেন্ট গোল যেগুলো আছে সেগুলো অ্যাচিভ করতে পারবো ইনশাআল্লাহ। 4IR 5IR চলে এসে সবগুলোকে আমরা অ্যাড্রেস করতে পারবো। সো কোলাবোরেটিভ রিসার্চের স্যার এখন আসলে বিকল্প নাই, এটার দিকে আমাদেরকে বোধহয় সবাই মিলে একটু মনোযোগী হতে হবে, তাহলে সাইনার্জি ক্রিয়েট হবে। সাইনার্জি মিন্স বিজনেসের ভাষায় যেটা বলে 2 + 2 > 4, এটা ক্রিয়েট করতে গেলে কোলাবোরেশন ইজ এ মাস্ট। আমরা আমাদের মূল টেকনিক্যাল সেশনে এখন প্রবেশ করব। আমরা মাত্র 5 মিনিটের একটা ব্রেক নিয়ে নিচ্ছি, একটু ফ্রেশ হয়ে নেই। 5 মিনিটের মধ্যে আমাদের টেকনিক্যাল সেশন শুরু হবে। এই সেশনে কোঅপারেট করার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।